হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে। আজকের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। কারণ আজকের ডিটেলস ফরম্যাটে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে আমরা এমসিকিউ ফরম্যাটের কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু দেখব। দেখে নাও আজকের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। দেখো, গুলেনবাড়ি সিনড্রোম কজেস ইন অন্ধ্রপ্রদেশ। গুলেনবাড়ি সিনড্রোম কজেস ইন অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে সম্প্রতি গুলিনবাড়ি সিনড্রোম যে রোগটা এটি কিন্তু ছড়িয়ে পড়েছে। দেখো, রিসেন্টলি দ্য স্টেট অন্ধ্রপ্রদেশ হ্যাজ উইটনেস এ রাইজ অন গুলেনবাড়ি সিনড্রোম। এই জিবিএস বা গুলেনবাড়ি সিনড্রোম এই রোগটি কিন্তু অন্ধ্রপ্রদেশে সম্প্রতি ছড়িয়ে গেছে এবং চিফ মিনিস্টার হ্যাজ অর্ডার্ড অ্যান ইনভেস্টিগেশন টু আউটব্রেক। এই যে রোগটা যেভাবে ছড়াচ্ছে তার একটা ইনভেস্টিগেশনের রিপোর্ট চেয়েছে কিন্তু চিফ মিনিস্টার। দিস আর্লিয়ার এবং আর্লিয়ার দিস ইয়ার মহারাষ্ট্রেও কিন্তু সেম ঘটনা ঘটে গেছে। এই গুলেনবারি সিনড্রোম এটা কিন্তু সম্প্রতি চিন্তার কারণ হয়ে উঠেছে বিশেষজ্ঞদের কাছে। অ্যাবাউট গুলেনবারি সিনড্রোম, দেখো গুলেনবারি সিনড্রোম সম্পর্কে কি বলছে। এই যে জিবিএস বা গুলেনবারি সিনড্রোম ইজ এ রেয়ার অটো ইমিউন ডিসঅর্ডার। এটি একটি অটো ইমিউন ডিসঅর্ডার এফেক্টিং দ্য পারিফেরাল নার্ভাস সিস্টেম। আমাদের শরীরের যে নার্ভাস সিস্টেমগুলো রয়েছে সেই নার্ভাস সিস্টেমকে কিন্তু এই এফেক্ট করে এই গুলেনবারি সিনড্রোম। জিবিএস ক্যারেক্টারাইজড বাই মাসেল উইকনেস, পেশি ক্লান্তি এবং প্যারালাইসিস পর্যন্ত হতে পারে এই জিবিএস এ মা গুলেনবারি সিনড্রোমে। টিপিক্যালি স্টার্ট উইথ উইকনেস, প্রথমে ক্লান্তি এবং এই যে পেশি ক্লান্তি, কাজ করতে চাইবে না এবং পেশিতে প্যারালাইসিস হয়ে যাওয়া, এই সব কিছু সিমটমস কিন্তু এই গুলেনবারি সিনড্রোমে দেখা যেতে পারে। এখনো কিন্তু ওষুধ এর হাতে নেই। প্রথমে মহারাষ্ট্র এবং পরে অন্ধ্রপ্রদেশে কিন্তু এই রোগের প্রাদুর্ভাব হয়েছে, যেটা চিন্তার কারণ। এবং এমসিকিউ প্রশ্নে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, কোন রাজ্য বিধানসভায় অনুবাদ ব্যবস্থার জন্য ভারতের প্রথম হয়ে উঠেছে। দেখো, বিধানসভায় যে অনুবাদ যে ব্যবস্থা বা ট্রান্সলেশনের যে ব্যবস্থা তার জন্য ভারতের মধ্যে প্রথম হয়ে উঠেছে কোন রাজ্য। চারটে অপশন আছে: উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র নাকি বিহার। দেখো, সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ কিন্তু এই অনুবাদক সুবিধা সহ বা ট্রান্সলেশনের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় উত্তরপ্রদেশ বিধানসভা দেশের মধ্যে প্রথম। এই প্রস্তাবটি রুলিং কমিটি পর্যালোচনা করে অনুমোদনের পর বাস্তবায়ন করবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই যে অওয়াধি, ব্রজ, ভোজপুরি এবং বুন্দেলখণ্ড এই সব ভাষায় এবং ইংরেজিতে অনুবাদের যে মহড়া রয়েছে তার তদারকি কিন্তু মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ করছেন। তাহলে দেশের মধ্যে প্রধান মানে প্রথম হয়ে উঠেছে এই উত্তরপ্রদেশ বিধানসভা, যা এই অনুবাদক মানে বিভিন্ন ভাষায় যে ট্রান্সলেশন করা তার জন্য কিন্তু এই উত্তরপ্রদেশ কিন্তু দেশের মধ্যে ভারতের মধ্যে প্রধান হয়ে উঠেছে। ডিটেলসে একটা কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, ক্রেডিটস গ্যারান্টেড স্কিম ফর এনডব্লিউআরএস। এই যে ক্রেডিট গ্যারান্টেড স্কিম এটা কি? দেখো, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ অ্যানাউন্স মেজার টু ইমপ্রুভ ক্রেডিট অ্যাক্সেস ফর ফার্মার্স। যে কৃষকদের জন্য যে ক্রেডিট অ্যাক্সেস দেওয়া হয়েছে তার জন্য কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু একটা অ্যানাউন্স করেছে। প্রায় 1000 crore, 1000 কোটি কিন্তু অ্যানাউন্স করা হয়েছে এই স্কিমে। ইলেকট্রনিক নেগোশিয়েবল ওয়ারহাউস রিসিপেন্ট, এই ইডব্লিউ যে এনডব্লিউআরএস যে স্কিমটা দেখছো সেটা হচ্ছে ইলেকট্রনিক নেগোশিয়েবল ওয়ারহাউস স্কিম, এইমস টু ট্রান্সপোর্ট ট্রান্সফর্ম এগ্রিকালচার ফিন্যান্সিং। যে কৃষকদের জন্য যে এই ক্রেডিট স্কিমটা আনা হয়েছে সেটার কথাই বলা হচ্ছে। এই ক্রেডিট স্কিমে কি আছে যে ডিজিটাল ডকুমেন্ট আর রিপ্রেজেন্ট ওনারশিপ অফ গুডস অ্যান্ড স্টোরেজ ইন ওয়ারহাউস। যদি ওয়ারহাউস বা যেসব গুডস স্টোরেজ আছে সেখানে ডিজিটাল ডকুমেন্ট থাকলেই হয়ে যাবে। এবং ফেসিলিটেট ইজিয়ার অ্যাক্সেস টু ক্রেডিট ফর ফার্মার, কৃষকদের যে লোন বা ঋণের দানের ব্যবস্থা সেটাকে আরো সম্প্রসারণ করবে, ইজিয়ার করে তুলবে। এই সুবিধাগুলো কিন্তু এই ক্রেডিট স্কিমের মধ্যে পাবে। ঠিক আছে, এইটি হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া মিশনের ইনক্লুড ই কিষাণ উপার্জন নিধি এই প্রোগ্রামের মধ্যে পড়ছে। এই কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখো, ইজিপ্ট প্ল্যান ফর গাজা রিকনস্ট্রাকশন। ইজিপ্ট বা মিশর কিন্তু প্ল্যান করছে গাজার রিকনস্ট্রাকশনের জন্য। ইজিপ্ট ইজ অ্যাক্টিভলি ফর্মুলেটিং এ কম্প্রিহেন্সিভ প্ল্যান টু রিবিল্ডিং গাজা।
তাই ইজিপ্ট সহ কিন্তু মিশর কিন্তু এই গাজাকে পুনরুত্থান করার জন্য বা রিবিল্ড করার জন্য কথা কিন্তু ভাবছে। ভ্যালুয়েবল অল্টারনেটিভ টু কন্ট্রোলেবল প্রপোজাল বাই ইউনাইটেড স্টেট টু ডিসিপ্লিন বাই প্যালেস্টাইন পপুলেশন। ইউনাইটেড স্টেটও কিন্তু এইটার কিন্তু রাজি হয়ে গেছে এবং মিশর গাজা শহরটাকে নতুনভাবে আবার রিবিল্ড করার কথা ভাবছে। ফরমার দেখো ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সাজেস্ট করেছে ইউএস টেক কন্ট্রোল গাজা। ইউএস কিন্তু এবার গাজার কন্ট্রোল নিতে চলেছে এবং মুভ প্যালেস্টাইন টু ইজিপ্ট অ্যান্ড জর্ডান। প্যালেস্টাইন যারা রয়েছে তাদের ইজিপ্ট এবং জর্ডানে সরিয়ে দেবে। ঠিক আছে? এই কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখো, দিল্লি আর্থকুইক রেজ। দিল্লিতে আর্থকুইক হয়েছে। রিসেন্টলি দিল্লি এক্সপিরিয়েন্স এ শ্যালো আর্থকুইক ডিনোটিং এ সিসমেটিক vulnerability. This was followed by minor tumor reported by Bihar, Odisha এবং all way of Sikkim. বিহার, উড়িষ্যা এবং সিকিমের কিছু অংশ থেকে যে ছোট ছোট ভূমিকম্পের হয়েছে তাতে দিল্লি শহর কিন্তু কেঁপে উঠেছে। এর ম্যাগনিটিউড ছিল 4.0। ঠিক আছে? দিল্লির আর্থকুইক দেখো, দিল্লি কিন্তু লোকেটেড হচ্ছে সিসমেটিক জোন 4 এর মধ্যে কিন্তু দিল্লি রয়েছে, হুইচ মিন এট হাই রিস্ক অফ আর্থকুইক। দিল্লি কিন্তু ভূমিকম্প প্রবণ একটা সিসমেটিক জোন 4 এর মধ্যে পড়ছে। সেটার জন্যই দিল্লিতে আর্থকুইকের খুব চিন্তার কারণ হয়ে উঠেছে। হিস্টোরিক্যাল আর্থকুইক ডেটা দেখো, দিল্লি হ্যাজ এক্সপিরিয়েন্স মাল্টিপল আর্থকুইকস ইন 1720। দেখো 1720 সালের আগের থেকে কিন্তু দিল্লি কিন্তু মাল্টিপল আর্থকুইক দেখা যাচ্ছে উইথ অ্যাট লিস্ট 5 এক্সিডিং ম্যাগনিটিউড 5.5। 5.5 এর মতন আর্থকুইক কিন্তু দিল্লিতে দেখা গেছে। হিমালয় আর্থকুইক ওয়ার্নিং। এবার সায়েন্টিস্টরা বলছে যে সায়েন্টিস্ট হ্যাভ বিন ওয়ার্নিং অ্যাবাউট ম্যাসিভ আর্থকুইক 8.0 অর হায়ার ইন হিমালয়ান রিজিয়ন। হিমালয়ের যে অঞ্চলগুলো রয়েছে সেখানে সায়েন্টিস্টরা বলছে মানে ভূমিকম্পের যে তীব্রতা সেটা 8.0 বা তার থেকেও বেশি হতে পারে। খুব কারণ কিন্তু হিমালয়ান হ্যাভ এক্সপিরিয়েন্স মেজর আর্থকুইক এভরি ফিউ 100 ইয়ার্স। প্রত্যেক 100 বছরের অন্তর হিমালয়ে কিন্তু খুব মেজর একটা ভূমিকম্পের ফেস করে হিমালয়। ঠিক আছে? At least in the last 2000 year, many earthquake 8.7 magnitude have been hited in region. এই যে হিমালয়ের যে রিজিয়ন গুলো রয়েছে সেখানে কিন্তু এই 8.7 ভূমিকম্পের তীব্রতাও লক্ষ্য করা গেছে। তাই দিল্লি একটা ভূমিকম্পের জোনের মধ্যে পড়ছে, সিসমেটিক জোন 4। সেই কারণে সায়েন্টিস্টরা খুবই চিন্তিত। এইটা দেখো তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চেঞ্জ ইন এ চিফ ইলেকশন কমিশনার অ্যাপয়েন্টমেন্ট প্রসেস। যে ভারতের যে চিফ ইলেকশন কমিশনার অ্যাপয়েন্ট হওয়ার যে নিয়োগ প্রক্রিয়া সেখানে কিছু বদল হতে চলেছে। ঠিক আছে? রিসেন্টলি মিটিং টু প্লেস ইনভলভিং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। একটা মিটিং হয়েছে যেখানে নরেন্দ্র মোদী এবং হোম মিনিস্টার অমিত শাহ এবং লিডার অফ অপোজিশন রাহুল গান্ধী উপস্থিত ছিল। এই মিটিংয়ে কিন্তু বলা হয়েছে যে অ্যাপয়েন্টমেন্ট অফ এ সাকসেসর টু চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার। যে বর্তমানে যে রাজীব কুমার চিফ ইলেকশন কমিশনার ছিলেন তার পরিবর্তে নতুন যে ইলেকশন কমিশনার আসবে তার ব্যাপারে, তার নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে কিন্তু আলোচনা করা হয়েছে। এই মিটিংটা কিন্তু একটা নতুন ধারা খুলছে যে চেঞ্জ ইন দ্য অ্যাপয়েন্টমেন্ট প্রসেস। যে এইসব চিফ ইলেকশন কমিশন বা যে অ্যাপয়েন্টমেন্ট করা হয় তার যে প্রসেসটাকে কিন্তু চেঞ্জের একটা চেঞ্জ করার কথা কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে? আগে কি হতো, এই যে চিফ ইলেকশন কমিশন এবং অন্যান্য যে রাজ্যের ইলেকশন কমিশনগুলো আছে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হতো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট করতেন কার অ্যাডভাইসে? প্রাইম মিনিস্টারের অ্যাডভাইসে। আজকের বা এই রিসেন্ট যে মিটিংয়ে বলা হচ্ছে সেই সব অ্যাপয়েন্টমেন্টের যে প্রসেস রয়েছে সেটাকে একটু চেঞ্জ করার কথা বলা হচ্ছে। কেন্দ্রীয় সরকার কিন্তু সেই প্রসেসকে চেঞ্জ করার কথা ভাবছেন। ঠিক আছে? দেখো পরের পয়েন্ট দেখো, দেয়ার ওয়াজ নো ফর্মাল লেজিসলেশন গভর্নিং দ্য প্রসেস। এর জন্য কিন্তু সরকারের কোনো প্রসেস বা লেজিসলেশন কিন্তু প্রসিডিওর ছিল না। তাই জন্য বর্তমানে কেন্দ্রীয় সরকার কিন্তু সেই প্রসিডিওর আনার কথা ভাবছে। মোস্ট সিনিয়র চিফ ইলেকশন কমিশনার টিপিক্যালি সাকসেস রেট অন আউটগোয়িং সিজিই। মানে চিফ ইলেকশন কমিশনার কে হতো? যখন যে মোস্ট সিনিয়র ইলেকশন কমিশনার থাকতো, মানে এক্সিস্টিং যে ছিলেন তারপরে যে মোস্ট সিনিয়র থাকতেন তিনি ইলেকশন কমিশনার হয়ে যেতেন।
এই প্রসেসটায় কি ভুল আছে? এই প্রসেসটায় বলছে এই সিনিয়রিটিটা মেজার করা হতো ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট থেকে। তাদের যে ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেই ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট থেকে এই প্রসেসটা মেজার করা হতো। তাতে কি খামতি দেখা যাচ্ছে, সেই কারণে কিন্তু এই প্রসেসটা কিন্তু এবার ক চেঞ্জের করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ঠিক আছে? ডিটেইলসে দেখো, এখন বর্তমানে চিফ ইলেকশন কমিশনার কিন্তু হয়েছেন শ্রী গণেশ কুমার। শ্রী গণেশ কুমার কিন্তু বর্তমানে চিফ ইলেকশন কমিশনার হচ্ছেন। রাজীব কুমারের পরবর্তী যে চিফ ইলেকশন কমিশনার, তিনি হলেন গণেশ কুমার। দেখো, শ্রী গণেশ কুমার টুক চার্জ 26th চিফ ইলেকশন কমিশনার। তিনি হলেন 26তম চিফ ইলেকশন কমিশনার। উম তিনি হচ্ছে 19শে ফেব্রুয়ারি 2025 থেকে কিন্তু এই চিফ ইলেকশনার কমিশনার পদে যুক্ত হলেন, এবং তিনি 1988 সালে যে কেরালার ক্যাডারের ব্যাচ ছিলেন, সেই ব্যাচের কিন্তু আইএএস অফিসার ছিলেন। তাহলে যদি তোমাদের প্রশ্ন আসে বর্তমানে চিফ ইলেকশন কমিশনারের নাম কি? তখন বলবে শ্রী গণেশ কুমার। তিনি কততম? তিনি হচ্ছেন 26তম। এর আগে যে 25তম ছিলেন রাজীব কুমার, তার পরিবর্তে কিন্তু গণেশ কুমার ইনি চিফ ইলেকশন কমিশনার হলেন। ঠিক আছে? গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনগুলো এবার আমরা দেখব। দেখো, ভারতের প্রথম ওপেন এয়ার আর্ট ওয়াল মিউজিয়াম, ভারতের প্রথম ওপেন এয়ার আর্ট মিউজিয়াম এটা কোথায় হয়েছে? তোমাদের বলতে হবে। ওপেন এয়ার আর্ট ওয়াল মিউজিয়াম, এই দেখতে পাচ্ছ ওয়ালে, দেখো কি সুন্দর ভাবে ছবি আঁকা হয়েছে। তাই বলছে এয়ার আর্ট ওপেন মিউজিয়াম কোথায় হয়েছে? চারটে অপশন আছে, হায়দ্রাবাদ, চেন্নাই, নয়াদিল্লি নাকি কলকাতা। দেখো, সঠিক উত্তর কিন্তু নিউ দিল্লি। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং নিউ দিল্লির মৌসুম ভবনে কিন্তু ভারতের প্রথম, মনে রাখবে কিন্তু, প্রথম ওপেন এয়ার আর্ট ওয়াল মিউজিয়াম কিন্তু তৈরি করেছেন। জাদুঘরটি ইন্ডিয়া মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্টের মধ্যে থাকবে। 150 বছরের যে যাত্রা ছিল সেটাকে চিহ্নিত করে। ইন্ডিয়ান মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট বা আইএমডির যে 150 বছর পূর্তি হয়েছে, তার যে যাত্রাটা কিভাবে জার্নিটা হয়েছে, সেই জার্নিটাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে এই ওপেন এয়ার আর্ট ওয়াল মিউজিয়াম। ঠিক আছে? এটা দিল্লির মৌসুম ভবনে কিন্তু হয়েছে। উদ্বোধন করেছেন কে? কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। এবার বলো, পেপারা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? এই যে ছবিটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পেপারা বন্যপ্রাণী অভয়ারণ্য। তোমাদের কাছে চারটে অপশন আছে, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু নাকি মহারাষ্ট্র। কোন রাজ্যে পেপারা বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত? ঠিক আছে? দেখো, সঠিক উত্তর হচ্ছে কেরালা। কেরালায় আরেকটা বন্যপ্রাণী আছে, পেরিয়ার, খুবই বিখ্যাত, যেখানে হাতির জন্য বিখ্যাত পেরিয়ার, মনে রাখবে। এই পেরিয়ার টাইগার কনজারভেশন ফাউন্ডেশন পেপারা বন্যপ্রাণী অভয়ারণ্য, এটি রিয়েল টাইম মনিটরিং এবং নেটওয়ার্ক সিস্টেম চালু করেছে, এবং পেপারা বন্যপ্রাণী অভয়ারণ্য কেরালার ত্রিবান্তমপুরের জেলায় আ আছে, এবং 53 বর্গ কিমি জুড়ে। ঠিক আছে? 1983 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে এই পেপারা বন্যপ্রাণী অভয়ারণ্য, সেটি কেরালায় রয়েছে, এবং কেরালায় কিন্তু পেরিয়ার অভয়ারণ্যও রয়েছে, মনে রাখবে। ঠিক আছে? দেখো, নাবিকা সাগর পরিক্রমা এর জন্য কোন নৌযান ব্যবহার করা হচ্ছে? এই যে নাবিকা সাগর পরিকল্পনা, এই যে পরিক্রমা, এই যে কোন জাহাজ, তোমাদের বলতে হবে কোন জাহাজ বা কোন আইএনএস কিন্তু এই নৌযান ব্যবহার করা হয়েছে। আইএনএস তরণী, আইএনএস বিক্রান্ত নাকি আইএনএস কাবেরী নাকি আইএনএস নীলগিরি। নাবিকা সাগর পরিক্রমা এটা কিন্তু আইএনএস তরণী করছে। ঠিক আছে? এই যে আইএনএস তরণী কিন্তু এই পরিক্রমাটা করছে। দেখো, আইএনএস তরণী পোর্ট স্ট্যানভ্যালিতে 18ই ফেব্রুয়ারি 2025-এ পৌঁছে নাবিকা সাগর পরিক্রমা 2, মানে দ্বিতীয়বার নাবিকা সাগর পরিকল্পনা করলো। এটি তৃতীয় পর্ব শেষ করেছে। এই অভিযানটি কি হচ্ছে? সামুদ্রিক শ্রেষ্ঠত্বের প্রতি ভারতীয় নৌবাহিনীকে প্রতিশ্রুতি করে তুলে ধরে। ঠিক আছে? এই আইএনএসভি তরণী, আইএনএসভি তরণী, এই যে ছবি তোমরা দেখতে পাচ্ছ, আইএনএসভি তরণী, এটাই নাবিকা সাগর পরিকল্পনা কিন্তু করেছে। কোন শহর অল ইন্ডিয়া ট্রান্সজেন্ডার কনফারেন্স, কোন শহর অল ইন্ডিয়া ট্রান্সজেন্ডার কনফারেন্স 2025 আয়োজন করবে? অল ইন্ডিয়া ট্রান্সজেন্ডার কনফারেন্স কিন্তু আয়োজন করবে। তোমাদের বলতে হবে, চারটে অপশন আছে, ইন্দোর, লখনৌ, আজমির নাকি পাটনা। ইন্দোর, লখনৌ, আজমির নাকি পাটনা। সঠিক উত্তর কিন্তু আজমির।
অল ইন্ডিয়া ট্রান্সজেন্ডার কনফারেন্স কিন্তু এবছর আজমিরে আয়োজন হবে। আজমির প্রথম সর্বভারতীয় ট্রান্সজেন্ডার কনফারেন্স কিন্তু আয়োজন করছে। এটি 10 দিনের একটি ট্রান্সজেন্ডার সম্মেলন হবে, ঠিক আছে? ইভেন্টটি কবে থেকে শুরু হবে? 17ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এর লক্ষ্য কি? ভারত জুড়ে ট্রান্সজেন্ডারদের সম্প্রদায়ের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলোকে সমাধান করার জন্য কিন্তু এই কনফারেন্সের আয়োজন করা হয়েছে। 17ই ফেব্রুয়ারি থেকে 10 দিনের জন্য এই কনফারেন্স হবে। কনফারেন্সটা আজমিরে হবে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট কারণ এটা ভারতে প্রথমবার এই কনফারেন্স হচ্ছে, সেটা আজমিরে হচ্ছে। এখানে কিন্তু 2000-এরও বেশি ট্রান্সজেন্ডার এই কনফারেন্সে কিন্তু অংশগ্রহণ করবে, ঠিক আছে? এই ছিল আজকে দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। কিছু প্রশ্ন আমি এমসিকিউ ফরম্যাটে রেখেছি এবং কিছু প্রশ্ন তোমরা ডিটেলসেও পেয়েছো। কেমন লাগলো তোমাদের ক্লাসটি সেটা তোমরা জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।